হ্যালো ফ্রেন্ডস, তোমরা এতদিন ধরে প্রিপারেশন নিয়েছো এবং প্রিপারেশন নেওয়ার পরে তোমাদের মাথায় একটা চিন্তা হয়েছে যে পরীক্ষার ঠিক আগের মুহূর্তে আর 7 দিন মাত্র বাকি আছে, কিভাবে নিজেকে রেডি করব বা কি করব, আমার কি করা উচিত। হয়তো প্রথমবার অনেকে পরীক্ষা দিচ্ছ বা অনেকে অনেকবার পরীক্ষা দিচ্ছ, বাট ইনস্টিড অফ দ্যাট সেটা সত্ত্বেও তুমি জানো যে তোমার পরীক্ষার আগে নিজের সাইকোলজি বারবার তোমাকে প্রেশারের মুখে ফেলে। দেখো, একটা ছোট এই একটাই স্লাইডের মাইন্ড ম্যাপের মাধ্যমে তোমাকে কয়েকটা সিস্টেম বলে দেবো যেগুলো আমরা যে কেউ পরীক্ষা দিতে যাওয়ার আগে ফলো করি, এবং এই প্রেশার কন্ট্রোল তুমি যদি করতে পারো তাহলেই তোমার পরীক্ষার দিন পরীক্ষা ভালো হবে। এরকম অনেকের সঙ্গে অনেকবার ঘটেছে যে প্রিপারেশন ভালো ছিল কিন্তু আলটিমেটলি পরীক্ষার দিন প্রেশার সামলাতে পারেনি। আলটিমেট তোমার লক্ষ্য পরীক্ষার দিন প্রেশারটাকে হ্যান্ডেল করা, তাহলেই তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হবে, না হলে কিন্তু সম্ভব নয়। ভাই, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো আমি রুলগুলোকে, গোল্ডেন রুল এগুলোকে সিলেক্ট করে রাখো, আর যেগুলো এখানে মানে আমরা বলবো না সেগুলো অন্যান্য পরীক্ষায় অ্যাপ্লিকেবল কিভাবে হবে সেগুলো মনে রাখবে, ঠিক আছে? চলো এগুলোকে নোট ডাউন করো। এগুলো না মানতে পারলে তোমার পরীক্ষার কোনোভাবেই কিন্তু ভালো হওয়া সম্ভব নয়। ফার্স্ট, আমি যদি বলি তোমার 80-20 সিলেবাস রুল, দেখো এখানে 80-20 সিলেবাস রুল। 80-20 সিলেবাস রুল মানে কি? তুমি হয়তো 100% প্রিপারেশন করতে পারোনি, কিন্তু তোমার মনে করতে হবে যে তুমি যতটা প্রিপারেশন করেছো সেটা কিন্তু মোর দ্যান 80%। কারণ 100% সিলেবাস ফুলফিল ভাবে কমপ্লিট করা সম্ভব হয় না, এবং 80-20 রুল এটাই বলে যে তুমি 100% পড়লেও এতটা ভালোভাবে পড়ো 80% যেন সেই 80% 100%কে প্রায় রিচ করে যায়। এটা হলো মেন জিনিস। কারণ 100% পড়ে সম্পূর্ণ পরীক্ষা দেওয়া কোনো মানুষের পক্ষে হয়তো সবসময় সম্ভব হয় না, কোনো কোনো এক্সামের ক্ষেত্রে সে পারে, কিন্তু 80-20 রুলের মাধ্যমে সে কিন্তু 80% রেডি হতে পারে। এটা হলো আমাদের প্রথম রুল। সেকেন্ড রুল আমরা যদি বলি, আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাম নিড, মানে তুমি যে এক্সামটা দিচ্ছ সেই এক্সামটায় কি ধরনের প্রয়োজনীয়তা রয়েছে বা কোন জিনিসটার দরকার রয়েছে। মানে কি বলতে চাইছে? এখানে বলতে চাইছে তুমি যেতে যাচ্ছ ডাব্লিউবিএসএসসি সিডি, তার সিলেবাসটাকে একবার আউটম্যাপ করে নাও। তাহলে তাতে কি হবে, তোমার সিলেবাসটা সম্পর্কে যথেষ্ট রকমের সচেতনতা বেড়ে যাবে এবং তুমি সিস্টেমটাকে বুঝতে পারবে ঠিক তোমার কতটা পড়া দরকার, কতটা পড়া দরকার না। সিলেবাস বোঝা কিন্তু একটা এক্সামের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নাহলে পাজেলড হয়ে আমরাও বারবার দেখছি বিভিন্ন জায়গায় এনপিএ নিয়ে এখনো ক্লাস হচ্ছে এবং স্টুডেন্টরা এখনো এনপিএ নিয়ে, ঠিক আছে, বা আমাদের যে এনইপি নিয়ে ক্লাসগুলো কিন্তু দেখছে। এই সমস্যাগুলো কিন্তু মানুষের মধ্যে হচ্ছে কারণ সে এখনো সিলেবাসটাকে ভালোভাবে পড়েনি। যা পড়ার সেটা পড়া হয়ে গেছে, লাস্ট 7 দিনে কিচ্ছু হবে না, এটা তোমার রেস্ট নেওয়ার টাইম। এবার আমি যদি তোমায় যাই আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাম নিড, এই এক্সাম নিডের আন্ডারে কিন্তু আমি তোমাকে বললাম অ্যাপ্লিকেশন দেখতে হবে যে আমার পরীক্ষার সিলেবাস কোনটুকু দিয়েছে, আমার নতুন সিলেবাস কি কি অ্যাড অন হয়েছে। আচ্ছা, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স যে এতটা আমি পড়েছি, কিন্তু কোন কোন চ্যাপ্টারগুলোতে এমন রয়ে গেছে যে জায়গাগুলো আমার একটু দুর্বলতা। আমি যদি বলি জিডিপি, আমার একটু দুর্বলতা রয়েছে। আরবিআর, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন এর আগে এসছে, বিভিন্ন জায়গায় স্যার ম্যাডামেরা তোমাদেরকে বুঝিয়েছেন, হ্যাঁ এই জায়গাগুলো আমাকে পড়তে হবে, সেই অ্যাপ্লিকেশনটা তোমাকে বুঝতে হবে কিন্তু এই সিরিজটার মাধ্যমে। তারপরে আমি যেটা বলবো জিরো ফ্লুক পলিসি। জিরো ফ্লুক পলিসি বলতে এটা বোঝানো হয় যে নেগেটিভ মার্কিং থাকলে জিরো ফ্লুক পলিসি মানে ইউজ হয়, যে তুমি না জেনে অ্যান্সার করবে না, কিন্তু এই ডাব্লিউবিএসএসসি সিডির এক্সামটায় তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং যতদূর জানা যাচ্ছে নেই। নেগেটিভ মার্কিং না থাকার ফলে তোমার অ্যাটেম্প তো 100 হবেই, তার মানে যা কোশ্চেন থাকবে 100% তার অ্যাটেম্প কিন্তু হচ্ছে। তাই জিরো ফ্লুক পলিসি হয়তো এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, তোমার এটা মনে রাখবে। তাও আমি বারবার বলছি, অ্যাডমিটটা ভালোভাবে পড়বে, দেখবে সেখানে নেগেটিভ মার্কিং এর কোনো কিছু লেখা আছে কিনা। যদি নেগেটিভ মার্কিং থাকে 1/4 থাকে তাহলে তোমার অ্যাটেম্প ম্যাক্সিমাম হবে। যদি 1/3 হয় তাহলে অ্যাটেম্প কিন্তু একটা মডারেট লেভেলে থাকবে, আর তার নিচে তত হয় না। তো ম্যাক্সিমাম আর মিনিমাম বা ম্যাক্সিমাম বা মডারেট, এটা হচ্ছে তোমার জিরো ফ্লুক পলিসির মাধ্যমে তুমি তোমার অ্যাটেম্পকে সীমাবদ্ধ করতে পারবে। আর যেহেতু তোমার এখানে যতটুকু জানা যাচ্ছে নেগেটিভ মার্কিং নেই, তাই তোমার 100% অ্যাটেম্প কিন্তু করতেই হবে। আর নেক্সট কোশ্চেন, এবার কোশ্চেন যখন তুমি অ্যাটেম্প করবে সেই সময় তোমার এরকম কিছু অপশন আসবে ABCD। ABCDর মধ্যে তোমার মনে হবে কোনটা তুমি ঠিক জানো না, কিন্তু আমি এটা বলবো না উব 10, 20, 30 বা হেড টেল করে অ্যান্সার দাও। দেখো, একটা সিম্পল লজিক্যাল সাইন্টিফিক টেকনোলজি আছে, যে তোমাকে মনে করো জানতে চেয়েছে মরুভূমি রিলেটেড, বাদ বাকি দেখবে দুটো অপশন এমন থাকে যে দুটো অপশন তুমি অলরেডি এলিমিনেট করতে পারছো, সেই অপশন দুটোকে আগে এলিমিনেট করতে হবে। মানে 50% অ্যাকুরেসিতে তুমি পৌঁছে গেলে, এই 50% অ্যাকুরেসিতে যখন পৌঁছলে তখন কটা অপশন আছে? দুটো অপশন আছে। মনে করো এ আর বি পড়ে আছে, সি আর ডি কে তুমি এলিমিনেট করেই ফেলেছো। এই এ আর বি যেটা পড়ে আছে, এ আর বি এর মধ্যে এবার তার তুল্যমূল্য বিচার করো, বিচার করে যেটা তোমার মনে হচ্ছে যে ঠিক সেটাকে অ্যান্সার করো। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা ঠিক হয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু জিরো ফ্লুক পলিসির মধ্যে পড়ছে। আর নেক্সট হচ্ছে এক্সাম স্ট্রেস। এক্সাম স্ট্রেস বলতে কি,
এক্সাম স্ট্রেস বলতে বোঝায় ঠিক পরীক্ষার আগে তোমার মাথায় প্রেশার যেটা এখন আসছে, যেটার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি, যে তুমি এক্সামটাকে কতটা সুন্দরভাবে ট্যাকেল করতে পারছো। দেখো একটা বড় ম্যাচের খিলাড়ি কিন্তু বিরাট কোহলি, যেভাবে আমরা দেখেছি যে যেভাবে ইন্ডিয়াকে বড় বড় ম্যাচে জিতিয়েছে, সেই কন্ট্রোলটা, সেই নার্ভ কন্ট্রোল পাওয়ারটা তোমাকে তৈরি করতে হবে। সেটা কিন্তু একদিনে আসবে না, দুদিনে আসবে না। এই 5-7 দিন নিজেকে রেডি করো, যা হয়ে যাক, আমি যা পড়েছি বেস্ট পড়েছি, এর থেকে বেস্ট কিছু হতে পারে না, আই অ্যাম দ্য বেস্ট, এবং আমি আমার সমস্ত কিছু উজাড় করে দেবো। তাহলেই কিন্তু তোমার স্ট্রেস কন্ট্রোল করতে পারবে। আর যদি মনে হয় তোমার বন্ধু তোমার থেকে বেশি জেনে গেল, যে মুহূর্তে এই ভাবনা তোমার মাথায় আসবে অন্য কেউ তোমার থেকে বেশি এগিয়ে গেল, তুমি পিছিয়ে গেলে, সেই মুহূর্তে তোমার ভাবনাটা যদি 1% হয়, তোমার অ্যাকচুয়ালি তার ইম্প্যাক্ট কিন্তু 10% পড়বে। এই কথাটা মনে রাখো, এটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্টের উপর দিয়ে চলে। তারপরে আমরা যদি বলি, তোমার টেস্ট সিরিজ তুমি এতদিন ধরে যা দিয়েছো সেগুলোর মধ্যে অনেক ভুলভাল হয়েছে, অনেক কোশ্চেন তুমি অ্যাটেম্প্ট করতে পারোনি, সেগুলোকে একবার মার্ক করো। সেই কোশ্চেনগুলোকে দেখো যে এই কোশ্চেনগুলো আমি অ্যাটেম্প্ট করতে পারিনি, কেন পারিনি, কি সমস্যা হয়েছিল, সেই জিনিসগুলোকে লক্ষ্য করে সেই জায়গাগুলোকে তুমি রেডি করো। তাহলে কি হবে, যে জায়গাগুলোকে তুমি ছেড়ে দিয়ে গেছো, যে জায়গাগুলো বেঞ্চ তোমার মক টেস্ট দেওয়ার সময় যে জায়গাগুলোতে তোমার পুরোপুরি অ্যান্সার করতে সমস্যা হয়েছে, সেই জায়গাটা সম্পূর্ণ রেডি হবে, এবং সেই ফুল প্রিপারেশনটা আলটিমেটলি এক্সাম হলে যাও, এবং এক্সাম হলে গিয়ে সেটাকে কিন্তু এই সমস্ত কোর প্রিন্সিপালগুলোকে মেনে নিয়ে এক্সাম হলে সেটাকে রিপ্রেজেন্ট করো। আর কোনো চিন্তা থাকবে না ভাই, এটাই হলো গোল্ডেন রুল, এর বাইরে কিছু হয় না। তুমি এতদিন ধরে এটাই জানতে, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে এই ভিডিওগুলো বানিয়ে তোমাদেরকে বোঝাতে হয়, কারণ অনেকে হয়তো এটা ভুলে গেছো। তাই আমি বলবো, চিন্তা করো না, কোনো দুঃখ করো না, কোনো বেশি ভেবো না। যত স্বল্প মাথায় থাকবে, যত অল্প চিন্তা করবে, তত তোমার এক্সাম ভালো হবে। আর যত প্রেশার বেশি নেবে, তোমার এক্সামকে তুমি কন্ট্রোল করতে পারবে না, ট্যাকেল করতে পারবে না। দেখা হচ্ছে পরীক্ষার পর তোমাদের সঙ্গে। অবশ্যই জানাবে যারা আমাদের ক্লাস করেছো, কতটা কমন পেয়েছো বা কেমন হয়েছে এক্সাম। আশা রাখবো তোমাদের এক্সাম প্রত্যেকেরই ভালো হবে, এবং এই ভিডিওটা দেখার পরে নিজেকে অন্তত নার্ভ কন্ট্রোল করতে পারবে, এবং নিজের এক্সামটাকে আরো বেস্ট করে নিজের যে ফাইনাল যে সিলেকশন সেটাকে অ্যাচিভ করতে পারবে। থ্যাংক ইউ সকলকে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরীক্ষার পরে আবার কোনো এরকম ক্লাসে, এই রকম ভাবে ইন্টারেক্টিভ ক্লাস তোমাদের সঙ্গে করব। থ্যাংক ইউ, আজ এই অবধি।